এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা তোমাদের শোনাবো সেটা কেরলের কোল্লাম জেলার আঞ্চল নামের একটা জায়গা, সেখানকার একটা সত্য ঘটনা। সেখানে বিজয়েশ্বর নামের একজন বিজনেসম্যান থাকতেন, প্রচুর টাকা পয়সার মালিক। তার স্ত্রীর নাম মানি মেকলাই। তিনি একজন হোম মেকার। আর তাদের মেয়ে মেয়ে কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। তার পায়ে একটু অসুবিধা আছে, হাঁটা চলার সময় সে একটু খুঁড়িয়ে হাঁটে। তার নাম ছিল উত্তরা। উত্তরার বয়স যখন 25 বছর হয়, তো আত্মীয় স্বজন, বাবা মা সবাই ভাবছে যে যে কোনো ভাবে উত্তরার বিয়ে দিতে হবে। তারা বিশাল বড় লোক ছিল, আগেই বলেছি, কিন্তু এবার উত্তরার জন্য ঠিকঠাক পাত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না। উত্তরার যেহেতু শারীরিক একটু অসুবিধা ছিল, সেই জন্য উত্তরার বাবা মা দুজনে মিলে ঠিক করেছিল যে কোনো গরিব আর সৎ ভালো মানুষের সাথে উত্তরার বিয়ে দেওয়া হবে। কারণ টাকা পয়সা তাদের কাছে প্রচুর আছে, তারা নিজেদের মেয়ের হাজবেন্ডকে টাকা দিয়ে তার অবস্থা সচ্ছল করে ফেলবে, যাতে উত্তরার কোনো অসুবিধা না হয়। কারণ তারা নিজের সমকক্ষ কোনো ফ্যামিলি উত্তরার জন্য পাচ্ছিলেন না, কিন্তু বিয়ে উত্তরার দিতেই হবে। উত্তরার বিয়ে ঠিক হয়ে যায়। উত্তরার বিয়ে ঠিক হয়েছিল একটা প্রাইভেট ব্যাংকের কর্মচারী, নাম ছিল সুরজ এস কুমার। তার সাথে বিয়ে ঠিক হয়ে যায়, বিয়ে হয়েও যায়। 2018 সালের 25শে মার্চ বিয়ে হয়েছিল। সুরজের বাড়িতে সুরজের মা বাবা আর সুরজের একটা ছোট বোন ছিল, যে পড়াশোনা করছিল কলেজে। বিয়ের সময় সুরজরা যা যা পণ চেয়েছিল সব তাদেরকে দেওয়া হয়েছিল। যতটা চেয়েছিল তার থেকে অনেক অনেক বেশি দেওয়া হয়েছিল। সুরজকে মেয়ের হাজবেন্ড হিসাবে পেয়ে এই ফ্যামিলিটা খুব খুশি হয়েছিল, কারণ তারা যে কোনো ভাবে তাদের ওই বিকলাঙ্গ মেয়ের বিয়ে দিতে চাইছিল। বিয়েটা হয়ে গেছিল, উত্তরা শ্বশুর বাড়ি চলে গেছিল। কিছু সময় ঠিকঠাক কেটেছিল। এই সঙ্গে আরো একটা কথা বলে নিই, যেটা উত্তরার যখন বিয়ে হয়েছিল তখন যে পণ দেওয়া হয়েছিল, স্ত্রীধন বলে যেটাকে, সেটা যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 800 গ্রাম সোনা। 800 গ্রাম সোনা মানে 66 বা 67 ভরি সোনা। সেটা যদি এমনি সলিড হিসাব করে দেখা যায় তো 1,20,00,00,000 টাকার সোনা। আর যদি গয়না হিসাবে এগুলো হিসাব করা যায় তাহলে কিন্তু জিএসটি আর মেকিং চার্জ লাগানো হবে তার উপর। কারণ কি, উত্তরাদেরকে যেটা দেওয়া হয়েছিল সেটা গয়না হিসাবেই সোনা দেওয়া হয়েছিল, 850 গ্রাম সোনা। আবার দেওয়া হয়েছিল 20 লাখ টাকা ক্যাশ, একটা বিলাসবহুল গাড়ি। সুরজের যে ছোট বোন ছিল, যে কলেজে পড়াশোনা করছিল, তার পড়ার জন্য যে খরচ হবে সমস্ত খরচের দায়িত্ব উত্তরার বাবা বিজয়েশ্বর নিয়েছিল। কারণ তারা যেহেতু একটা উপকার করছে, একটা বিকলাঙ্গ মেয়ের সাথে বিয়ে করছে, সেই জন্য তাদের মেয়ের সমস্ত দায়িত্ব, পড়াশোনার দায়িত্ব, যে টাকা পয়সা খরচ হবে সব উত্তরার বাবাই দেবে। এটাও কিন্তু বিয়ের আগেই কথা হয়ে যায়। সেই সঙ্গে ওই যে উত্তরার হাজবেন্ডের ছোট বোন, সে কলেজ যাবে, কলেজ যেতে যাতে তার অসুবিধা না হয় সেই জন্য তাকে একটা খুব ভালো স্কুটিও কিনে দিতে হবে। সমস্ত চাহিদা যা যা তারা বলেছিল, যা যা বাবা মা উত্তরার জন্য ভেবেছিলেন, সব দেওয়া হয়েছিল উত্তরাকে। উত্তরার বিয়ের সময় কেটেছিল 1 বছর। এত টাকা পয়সা পণ দেওয়ার পরেও কিন্তু উত্তরার হাজবেন্ড মাঝে মধ্যেই প্রতি মাসেই কিছু না কিছু চাহিদা শ্বশুর বাড়িতে করতেন। প্রত্যেকবার কিন্তু উত্তরার বাবা কখনো না বলতেন না। মেয়ের হাজবেন্ড যখন যেটা চেয়েছিল, যখন যত টাকা চেয়েছিল, তখন সেটা তাকে দেওয়া হয়েছিল। এইভাবে কিন্তু 2019 সাল আসে। এবার সুরজ মনে মনে নিজেকে কিছু একটা ভেবে ফেলেছে। সুরজ এবার ভাবতে শুরু করেছে যে আমি এত ভালো একজন পাত্র, যে আমার শ্বশুর চাইলেই কখনো না বলে না, নিশ্চয় আমি এতটাই সুযোগ্য। এবার সে মনে মনে ঠিক করে যে
এই বিয়ে থেকে অনেক কিছু নেওয়া পাওয়া হয়ে গেছে। এবার যদি এই ধরনের আরো একটা মেয়ে খুঁজে বিয়ে করা যায় তাহলে কিন্তু আরো অনেক অনেক টাকা পাওয়া যাবে। আর এই ঘটনাটা ঘটাবার জন্য তো তাকে ডিভোর্স দিতে হবে, আর যদি ডিভোর্স দেয় তাহলে যা যা জিনিসপত্র শ্বশুর বাড়ি থেকে পেয়েছে সেগুলো যদি ফেরত দিতে হয়, তাহলে এমন কিছু করতে হবে যাতে এই টাকা পয়সাগুলো ফেরত দিতে হবে না, আবার নতুন একটা মেয়ের সাথে বিয়েও করা যাবে। এই প্ল্যানিংটা মনে মনে করার পরে সে নানা রকম ভাবে ভাবতে থাকে যে কিভাবে উত্তরাকে রাস্তা থেকে সরানো যায়, আর উত্তরার বাড়ির লোকজন বা তার বাড়ির আশেপাশের লোকজন কোনো সন্দেহ করবে না। সে কিন্তু লম্বা সময় পর্যন্ত ফোনে রিসার্চ করে রিসার্চ করে সাপের বিষয়ে, কোন সাপ কামড়ালে কতক্ষণে মানুষ মারা যায়, মারা যাবেই কিনা, কোথায় থেকে বিষাক্ত সাপ পাওয়া যাবে, নানা রকম সাপুড়েদের ফোন নাম্বার সার্চ করে, মাঝে মধ্যে তাদের সাথে কথাও বলে। সুরেশ কুমার নামের একজন স্নেক এক্সপার্টের সাথে তার কথা হয়, তার কাছে যায়, 10,000 টাকা দিয়ে একটা চন্দ্রবোড়া সাপ নিয়ে আসে। সাধারণত কিন্তু এটাই শুনেছি বা আমি জানি, চন্দ্রবোড়া সাপ নাকি কামড়ালে মানুষকে বাঁচানো সম্ভব না, সঙ্গে সঙ্গেই মানুষ মারা যায়। কিন্তু এক্ষেত্রে মারা যায়নি। এক্ষেত্রে প্ল্যান করা হয়েছিল, প্ল্যান করার পরে সিঁড়িতে সিঁড়িতে ওই সাপটাকে একটা কোনায় রেখে দিয়েছিল সুরজ। নিজের স্ত্রীকে বলেছিল যে যাও, নিচে আমার ফোন আছে নিয়ে এসো। স্ত্রী ফোনটা নেওয়ার জন্য নিচে গেছিল, কিন্তু সে যখন আবার উঠে উপরে আসছিল নিজের রুমের কাছে, তখন সে ওই সাপটাকে দেখতে পেয়েছিল। দেখে সে চিৎকার করেছিল। তার হাজবেন্ড এসেছিল, শ্বশুর শাশুড়ি ননদ সবাই এসেছিল। হাজবেন্ড বলে যে সাপটাকে আমি ফেলে দিচ্ছি। এই কথা বলে সে কিন্তু সেটাকে একটা কৌটোর মধ্যে নিয়ে নেয়, যেমন কৌটোতে আগে ওই সাপটা ছিল। কৌটোর মধ্যে নিয়ে সেটাকে কিন্তু আবারও লুকিয়ে রেখে দেয়। সে কিন্তু সাপটাকে মেরেও ফেলেনি বা কোথাও তাড়িয়েও দেয়নি, সে বন্ধ করে নিজের কাছে রেখেছিল। যেদিন সে এই ঘটনা ঘটিয়েছিল সেদিন ছিল 29 ফেব্রুয়ারি 2020। তারপর আবার সে ভাবতে থাকে যে কিভাবে ওই ঘটনা আবার সে ঘটাবে। মাত্র কয়েকদিন পরে 2 মার্চ 2020 রাত্রেবেলায় পায়েস তৈরি করা হয়েছিল। সেই পায়েসের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে সে প্রথমে উত্তরাকে ঘুম পাড়িয়ে দেয়, তারপরে সেই সাপটাকে তার গায়ের উপর ছেড়ে দেয়। এবার সেই সাপটা কিন্তু উত্তরাকে কামড়ে দিয়েছিল। কামড়ে দেওয়ার পরে সে সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরাকে হসপিটালে নিয়ে যায়নি, সকাল হওয়ার অপেক্ষা করেছিল। সকাল হয়ে গেছিল তখন বাড়ির সবাই প্রতিবেশীদেরকে বলে উত্তরাকে একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। উত্তরার বাবা সেখানে গিয়ে পৌঁছেছিল, আর বোঝা গেছিল যে উত্তরা বেঁচে আছে। উত্তরার ট্রিটমেন্ট চলে। 51 দিন উত্তরা আইসিইউতে ভর্তি ছিল, তারপরে উত্তরা সুস্থ হয়েছিল। এদিকে উত্তরার যে পায়ে সাপ কামড়ে দিয়েছিল ওই পাতে ইনফেকশন হয়ে গেছিল, খুব প্রবলেম হচ্ছিল তার। আমি কিন্তু সবসময় শুনেছি যে চন্দ্রবোড়া সাপ নাকি কামড়ালে মানুষ বাঁচে না, কিন্তু এই ক্ষেত্রে অনেক জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করার পরও দেখলাম যে সব জায়গাতেই এটাই বলা হয়েছে যে চন্দ্রবোড়া সাপ এনেছিল তার হাজবেন্ড, আর সেটাকে দিয়েই কিন্তু কামড়ানো হয়েছিল উত্তরাকে। তারপরেও কিন্তু উত্তরা বেঁচে গেছিল। উত্তরা অসুস্থ হয়েছিল, উত্তরার যাতে একটু রেস্ট হয় সেই জন্য 51 দিন পরে যখন উত্তরা হসপিটাল থেকে ডিসচার্জ হয়েছিল, উত্তরার বাবা আর উত্তরার মা ঠিক করে যে উত্তরা কিছুদিন নিজের বাড়িতে গিয়ে রেস্ট নেবে। উত্তরাকে বাপের বাড়ি নিয়ে আসা হয়। আরো একটা কথা বলা হয়নি এই পর্যন্ত, উত্তরা কিন্তু ইতিমধ্যেই একটা পুত্র সন্তানের মা হয়েছে। উত্তরা এবার বাপের বাড়িতে আছে। সব সময় কিন্তু একই চিন্তা সুরজের, কিভাবে উত্তরাকে মেরে ফেলা যায়, আর অন্য কিছু সে কিন্তু ভাবছেই না। সব সময় সাপদেরকে নিয়ে সে নানা রকম রিসার্চ করছে যে সাপ যদি কামড়ে দেয় তাহলে ধরা পড়বো কিনা, কোন সাপ কামড়ালে অবশ্যই মৃত্যু হবে, সাপ কোন কোন অবস্থায় কামড়ায়। যাই হোক, উত্তরা নিজের বাপের বাড়িতে আছে। এবার সুরজ কিন্তু মাঝে মধ্যে উত্তরার কাছে যায়, উত্তরাকে মেরে ফেলবে এই উদ্দেশ্যে আবারও কৌটোতে আরো একটা অন্য সাপ নিয়ে আসে, 5 ফুট লম্বা একটা
গোখরো সাপ। আগের বারও কিন্তু সুরেশের কাছ থেকে সে 10,000 টাকা দিয়ে ওই চন্দ্রবোড়া সাপটা কিনে এনেছিল। আর তাকে বলেছিল যে আমাদের বাইরে, বাড়ির বাইরে গোয়ালে খুব ইঁদুর হয়েছে, সেটাকে মারার জন্য আমার এই সাপটা দরকার। সুরেশ কিন্তু যেহেতু 10,000 টাকা পাচ্ছিল, অত তদন্ত করেনি, সে সাপটা দিয়ে দিয়েছিল। নেক্সট টাইম সে আবারও তার কাছে যায়, যাওয়ার পরে 5 ফুট লম্বা একটা গোখরো সাপ নিয়ে একটা ডিবেতে বন্ধ করে একটা কাগজের ব্যাগে করে চলে গেছিল শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে যেহেতু মেয়ের হাজবেন্ড এসছে, তাকে খুব ভালোবেসে আদর যত্ন করে ঘরে মেয়ের সঙ্গে থাকতে দেওয়া হয়। ডেটটা ছিল 6 মে 2020। 2 মার্চে চেষ্টা করেছিল, তারপরে আবার চেষ্টা করছে 6 মে 2020। রাত্রেবেলায় 10টার সময় ফলের রস দেওয়া হয়েছিল উত্তরাকে। উত্তরার ফলের রসে আবারও ঘুমের ওষুধ দিয়ে দিয়েছিল উত্তরার হাজবেন্ড। উত্তরা কিন্তু সেই ফলের রসটা খায়, খুব ঘুম পেয়ে যায়, বাচ্চাও ঘুমাচ্ছে, সেও ঘুমাচ্ছে, হাজবেন্ডও শুয়েছে পাশে, কিন্তু তার ঘুম আসছে না। তার একটাই উদ্দেশ্য, একটাই চিন্তা, কখন কিভাবে সাপটাকে দিয়ে উত্তরাকে কামড়ানো যাবে। রাত্রেবেলায় 12:30টার সময় সে সাপের সেই ডিবেটা খোলে, খোলার পরে একটা লাঠি দিয়ে বারবার সাপটাকে উত্তরার গায়ের উপর দিয়ে দেয়, কিন্তু বারবার সেই সাপটা লুকিয়ে পড়ছিল কোনো কোনায় গিয়ে। সে দেখে এইভাবে তো চলে না, কিভাবে উত্তরাকে কামড়াবে সেই ব্যবস্থা করতে হবে। সেই জন্য এবার সে সাপটাকে ধরে জোর করে 2:30টার সময় উত্তরার গায়ের উপরে চেপে ধরে রাখে। সাপটা রেগে যায়। রিসার্চ করে করে কিন্তু সে জেনে ফেলেছিল এই পর্যন্ত সাপকে রাগালে কতক্ষণের মধ্যে সে কামড় দেবে। সে সেই সাপকে নিয়ে উত্তরার গায়ের মধ্যে চেপে ধরে থাকে। তখন সাপ রাগ করে 2বার ছোবল মারে, তারপরে সে সাপটাকে ছেড়ে দিয়েছিল। সাপের ব্যাপারে সুরজ এতখানি রিসার্চ করেছিল যে সাপকে আজকাল সে ভয় পায় না। সাপটাকে সে ছেড়ে দেয়, সাপটা আবার আগের মতো লুকিয়ে পড়ে একটা আলমারির নিচে। এবার উত্তরা কিন্তু নিজের খাটেই শুয়ে আছে, আসলে কিন্তু উত্তরা মারা গেছে। পাশেই তার ছোট্ট বাচ্চা, সেও ঘুমাচ্ছে। এদিকে সকাল হয়ে যায়। উত্তরার মা মণি, সে ভাবছে যে উত্তরা এখনো ঘুম থেকে উঠে আসছে না কেন, উত্তরা তো প্রতিদিন ভোরবেলায় উঠে যায়। এবার সেই ভদ্রমহিলা মেয়ের ঘরে এসেছিলেন মেয়েকে ঘুম থেকে তোলার জন্য। তিনি মেয়েকে ঘুম থেকে তুলতে এসে দেখেছিলেন জামাই সামনের ব্যালকানিতে বসে আছে। জামাই কিন্তু বেশিক্ষণ ঘুমায়। জামাই আজকে কেন ঘুম থেকে উঠে পড়লো সেটা তিনি বুঝতেও পারেননি। সেই সময় তিনি কিন্তু সন্দেহ করেননি। তিনি নিজের মেয়ের কাছে গিয়ে মেয়ের গায়ে হাত দিয়ে তুলতে গেছিলেন, তখন দেখেন যে মেয়ের গা কিন্তু ঠান্ডা। এবার তিনি সাপের ছোবলের ওই দাগও দেখতে পেয়েছিলেন। তিনি চিৎকার করে উঠেছিলেন। সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে স্থানীয় হসপিটালে যাওয়া হয়, কিন্তু সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। তার শরীরে ছিল 2বার সাপের কামড়ানোর দাগ। এবার উত্তরার বাড়ির আশেপাশের যে লোকজন, কেরলের লোকজনের একটা বিশ্বাস ছিল, সেটা ছিল সার্প কোপম নামের একটা ব্যাপার, একটা অভিশাপ বলে মনে করতো তারা। কিছু সময়ের মধ্যেই কিন্তু উত্তরা 3বার সাপের সম্মুখীন হয়েছিল। একবার সাপকে সে দেখেছিল, কিন্তু চিৎকার করেছিল বলে বাড়ির লোকজন সেই সাপটাকে তাড়িয়ে দিয়েছিল। দ্বিতীয়বার একটা সাপ তাকে এসে কামড়ে ফেলেছিল, সে লম্বা সময় পর্যন্ত অসুস্থ ছিল। আবারও 3য়বার রাত্রেবেলায় তার রুমের মধ্যে ঢুকে সাপ তাকে কামড়ে দিয়েছিল, সে মারা গেছিল। আশেপাশের লোকজন বলে যে সাপ ভীষণ রেগে আছে ওই ফ্যামিলিটার উপরে, উত্তরার সাথে এরকম হয়েছে কি জানি, এবার উত্তরার পরে ওই ফ্যামিলির আরো কারোর সাথে ওই ধরনের কোনো ঘটনা ঘটে কিনা। কিন্তু উত্তরার যে বাবা, তার ব্যাপারটা বিশ্বাস হচ্ছিল না। তার কারণ হচ্ছে যে উত্তরার বাবার মনে হয় যে যে রুমটাতে উত্তরাকে সাপ কামড়েছে সেই রুমটা তো একদম ভালোভাবে বন্ধ, কারণ এসি চলছিল রুমে, জানলা দরজা খুব ভালোভাবে বন্ধ করা, ভেন্টিলেটর পর্যন্ত সুন্দর করে চাপা দেওয়া। তাহলে কোথায় দিয়ে ওই সাপটা এলো? সাপ যখন উত্তরাকে কামড়ে ফেলেছিল, তারপরে কিন্তু উত্তরার হাজবেন্ড কয়েকটা কাজ করেছিল সেই বন্ধ ঘরের মধ্যে।
প্রথম কাজ, নিজের ফোনের সমস্ত কিছু, কল হিস্ট্রি, সার্চ হিস্ট্রি সব ডিলিট করে দিয়েছিল। দ্বিতীয়ত, যে গ্লাসটাতে ফলের জুস উত্তরাকে সে রাত্রেবেলায় খেতে দিয়েছিল, সেই গ্লাসটাকে খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিল। যে লাঠিটা দিয়ে সে বারবার সাপটাকে তুলে উত্তরার গায়ে ছেড়ে দিচ্ছিল, সেই লাঠিটাও জানলা দিয়ে হাত বের করে যতদূর ক্ষমতা ততদূর দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল ভেঙে ফেলার পর। আর যে কৌটোটাতে সে সাপ নিয়ে এসেছিল শ্বশুর বাড়িতে, কৌটোটাকেও ব্যালকনি থেকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তারপর সে নিশ্চিন্ত হয়ে ব্যালকনিতে বসেছিল। এদিকে কিন্তু হসপিটালে মারা গেছিল উত্তরা। উত্তরার পোস্টমর্টম রিপোর্টে এসেছিল যে উত্তরা সাপের বিষের জন্য মারা গেছে। উত্তরার শরীরে ঘুমের ওষুধও পাওয়া গেছিল, তবে সেই সময় উত্তরা অসুস্থ ছিল, আগেই বলেছি। উত্তরার ঠিক মতো ঘুম আসতো না, সেই জন্য সে প্রত্যেক দিন ঘুমের ওষুধ খেত। তাই সন্দেহজনক কিচ্ছু নেই। তবে উত্তরার বাবার মনে হচ্ছিল যে না, এমন হতে পারে না। তার মেয়েকে বারবার সাপ খুঁজে খুঁজে কামড়াতে আসছে কেন? পেছনে নিশ্চয় কোনো কারণ রয়েছে। আর উত্তরার হাজবেন্ড বিয়ের পর থেকে মাঝে মধ্যেই শ্বশুরের কাছে টাকার ডিমান্ড করতো, সেই জন্য তার মনে হচ্ছিল যে হয়তো উত্তরার হাজবেন্ড এই ঘটনার সাথে যুক্ত থাকতেও পারে। তিনি একজন ধনী প্রভাবশালী মানুষ ছিলেন। তিনি পুলিশ স্টেশনে গিয়ে ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলেছেন। আমরা সবাই জানি যে আমাদের দেশে প্রভাবশালীরা কিন্তু চাইলে বিচার পায়, এক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছিল। তারপর থেকে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করেছিল। প্রথম পোস্টমর্টম রিপোর্টে দেখা গেছিল যে উত্তরার শরীরে সাপের দুবার ছোবল রয়েছে। এটা ডাক্তাররা বা পুলিশ টিমের মনে হয়েছিল যে এরকম হয় না। সাধারণত সাপ যখন কাউকে কামড়ায়, একবার কামড়ায়, ভয়ে কামড়ায়, তারপরে কিন্তু একই মানুষকে বারবার কামড়ায় না। আর সাপ যখন কোনো মানুষকে নর্মালি কামড়ায়, তখন 1.7 থেকে 1.8 মিলিমিটার ক্ষত হয়। কিন্তু এই ক্ষেত্রে উত্তরার গায়ে ছিল 2.5 থেকে 2.6 ডিপ ক্ষত, অনেকটা বেশি ডিপ ক্ষত। পুলিশ এবার একটা ডামি নিয়ে আবার ব্যাপারটাকে রিক্রিয়েট করছিল। একটা বিষাক্ত সাপ নিয়ে বারবার সেই ডামিটার উপরে ছেড়ে দেওয়া হচ্ছিল। বারবার একটা হাত সেই সাপের সামনে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু সাপ ছোবল দিচ্ছিল না। কোনো রকমে সে পালিয়ে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বারবার কিন্তু সে এই চেষ্টাই করছিল। এই ব্যাপারটা থেকে পুলিশ টিম আর স্নেক এক্সপার্টের সাথে কথা বলার পর পুলিশ টিম বুঝতে পারে যে সাপকে যদি রাগিয়ে না দেওয়া হয়, বিরক্ত না করা হয়, শরীরের কাছে চেপে না ধরা হয়, তাহলে কিন্তু এত গভীর ছোবল সে সাধারণত মারে না। একই শরীরে দুবার ছোবলও সে দেয় না। সেই ডামির গায়ে কিন্তু সাপটাকে জোর করে ধরে দেখা গেছিল যে সত্যি সত্যি উত্তরার শরীরের মতো ডিপ ছোবল সাপ ওই ডামির শরীরেও দিয়েছিল। পুলিশ টিম আসে। যে রুমে উত্তরা ঘুমিয়েছিল যখন উত্তরাকে কামড়েছিল সাপ, সেই রুমে যায়, পুরো বাড়িটাকে সার্চ করে দেখে। বাড়ির সামনে বাগান, সাজানো গোছানো সুন্দর একটা বাগান। সেখানে একটা প্লাস্টিকের কৌটো পড়ে আছে। কেন? এত পরিষ্কার এত ছিমছাম একটা বাড়িতে হঠাৎ করে একটা পুরনো প্লাস্টিকের ডিবে বাগানে পড়ে আছে কেন? যেটা কিন্তু সাধারণ লোকজনের চোখে পড়েনি, তবে পুলিশ টিমের চোখে পড়েছিল। সেই ডিবেটা নিয়ে গিয়ে টেস্ট করা হয়। টেস্টে ধরা পড়েছিল যে সেই ডিবের ভেতরে রয়েছে সাপের খোলসের কিছু অংশ আর সাপের মুখের লালা। উত্তরার বাড়ির লোকজনকে জিজ্ঞেস করা হয় যে এই ডিবেটা আপনারা ওখানে ফেলে রেখেছেন কেন, ডিবেটা কার? তখন উত্তরার মা বলেছিল যে যখন তাদের জামাই বাড়িতে এসেছিল, একটা ব্যাগের মধ্যে কিছু একটা নিয়ে এসেছিল, হয়তো এই ডিবেটাই নিয়ে এসেছিল। কারণ তারা জানার চেষ্টা করেনি যে ব্যাগের মধ্যে কি রয়েছে। তবে এখন তার মায়ের মনে হচ্ছে ওই ডিবেটাই তার মেয়ের হাজবেন্ড নিজের সঙ্গে নিয়ে এসেছিল। এবার
সুরজের কল ডিটেল, সার্চ হিস্ট্রি সব চেক করা হয়। সেখান থেকে পুলিশ টিম জানতে পেরেছিল গত কয়েক মাস ধরে সে সব সময় স্নেকের ব্যাপারে সার্চ করেছে, স্নেকের ব্যাপারে বিভিন্ন পড়াশোনা করেছে। শুধু তাই নয়, বিভিন্ন স্নেক এক্সপার্টদের নম্বর তার ওই ফোনের মধ্যে পাওয়া গেছিল, যেগুলো সে ডিলিট করেছিল, কিন্তু পুলিশ আবারও রিকভার করেছিল। সুরজকে অ্যারেস্ট করা হয়েছিল। শুধু সুরজকে নয়, সুরজের মা, সুরজের বোন, সুরজের বাবা সবাইকে অ্যারেস্ট করা হয়েছিল, কারণ তারা সবাই খারাপ ব্যবহার করত উত্তরার সাথে। বারবার নতুন নতুন জিনিস আর টাকা চেয়ে আনতে বলতো, উত্তরাকে বাধ্য করতো বাবার কাছ থেকে টাকা পয়সা চেয়ে আনার জন্য। উত্তরাদের দেওয়া যে পণ ছিল তাদের কাছে, সেই পণটা ফেরত দিতে বলা হয়। তারা কিছুতেই রাজি নয়। তারা কিন্তু সেই পণ, সেই টাকা কিছুই ফেরত দেবে না, কিন্তু পুলিশ বা কোর্টের অর্ডার ছিল সেগুলো ফেরত দিতেই হবে। শেষ পর্যন্ত সুরজদের বাড়ির সামনে একটা রবার গাছ ছিল, সেই রবার গাছের নিচে সব গয়না তারা ভালোভাবে যত্ন করে মাটির তলায় পুঁতে রেখেছিল, যেগুলো শেষ পর্যন্ত উত্তরার বাবার কাছে ফিরিয়ে দিতে হয়েছিল তাদের। সেই সুরেশ, যার কাছে সাপ কিনে আনা হয়েছিল, সে রাজ সাক্ষী হয়েছিল। সে পুলিশ টিমকে জানিয়েছিল যে সে কখনোই জানতো না যে তার দেওয়া সাপ দিয়ে ওই সুরজ নিজের স্ত্রীকেই মেরে ফেলবে। 1 বছর কেস চলে। 13ই অক্টোবর 2021 কোর্টের রায় বেরোয়। কোর্টের রায় ছিল 17 বছর সশ্রম কারাদণ্ড, তারপরে একটা যাবজ্জীবন, তারপরে আবারও একটা যাবজ্জীবন। দুবার যাবজ্জীবন মানে কোনোদিন তাকে ছাড় দেওয়া হবে না। 5,85,000 টাকা ফাইন, সেটাও দিতে হয়েছিল তাকে। এই ঘটনাটা বলার পরে আরো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এখনো আমাদের সমাজ এত উন্নত, এত শিক্ষিত, তাও কিন্তু সেই পণ প্রথাটা পণের নামে, কখনো বা গিফটের নামে চলছে। শিক্ষিত সমাজের কখনো উচিত নয় এই পণ প্রথাটাকে এইভাবে গুরুত্ব দেওয়া। একবার ভেবে দেখবেন, এই পণ প্রথার জন্য প্রতিদিন গড়ে 21খানা মেয়ে আমাদের ভারতে মারা যায়, শুধু শ্বশুর বাড়ির অত্যাচারে। কখনো কখনো নিজে সুসাইড করে, বা কখনো শ্বশুর বাড়ি থেকে তাদেরকে মেরে ফেলা হয়। এই প্রথা আর কতদিন চলবে? এক্ষেত্রেও কিন্তু একবার ভেবে দেখুন, যে পরিমাণে টাকা, জিনিসপত্র ইত্যাদি দেওয়া হয়েছিল মেয়ের হাজবেন্ডকে, সেগুলো যদি না দেওয়া হতো, না দিয়ে যদি মেয়েকে দেওয়া হতো, আর ওই টাকা পয়সা নিয়ে মেয়েকে যদি একাই থাকতে বলা হতো, সে কিন্তু কোনো কাজের লোককে দিয়ে নিজের সমস্ত কাজ করিয়েও জীবনটা কাটিয়ে ফেলতে পারতো স্বচ্ছন্দে। আমাদের সমাজ ব্যবস্থা এমন, প্রত্যেক মা বাবা এটাই মনে করেন যে মেয়েদের বিয়ে দেওয়াটা তাদের দায়িত্ব, বিয়ে দেওয়াটা অবশ্যই উচিত, সত্যি সত্যি হয়তো একটা দায়িত্ব। কিন্তু যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোভ দেখিয়ে পাত্রকে নিয়ে আসা হচ্ছে মেয়ের সাথে বিয়ে করার জন্য, সেক্ষেত্রে কি সত্যি সত্যি মেয়েটা সুখী হতে পারবে? অবশ্যই ভেবে দেখবেন। কমেন্টে আপনাদের কি মতামত সেটা জানাবার চেষ্টা করবেন।